হ্যালো এভরিওয়ান, দিস ইজ নুর আরুষি। তো অনেকে রিকোয়েস্ট করছিল জেনপাস ইউজির প্রিপারেশন নিয়ে ভিডিও আপলোড করতে। আমারও ইচ্ছে ছিল যে নভেম্বর মাস থেকেই আমি স্টার্ট করব, কিন্তু মাঝখানে কাউন্সিলিং নিয়ে একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিও আপলোড করা হয়ে ওঠেনি। এবার অনেকে প্রশ্ন করতে পারে যে দিদি জেনপাস ইউজি এক্সাম আদৌ হবে? তো জেনপাস ইউজি এক্সাম হবে কি হবে না সেটা শুধুমাত্র WBJEE ছাড়া কেউই বলতে পারবে না নিশ্চিত যে হবে কি হবে না। তবে আমার মনে হয় যে এক্সাম হবে, তার কিছু লজিক তোমাকে আমি দিচ্ছি। যে সামনের বছর ভোট আছে, আর তোমরা জানোই আমাদের স্টেটে পলিটিক্সটা খুব একটা বড় ম্যাটার করে। দ্বিতীয়ত, এবছর ড্রপাররা কেউ চান্স পায়নি, শুধুমাত্র যারা HS দিয়েছে এবছর তারাই চান্স পেয়েছে। ফলে এখানে একটা ড্রপারদের কি বলবো, একটা আক্ষেপ আছে বা একটা ক্রোধ আছে না মনের মধ্যে। তারা তো প্রোটেস্ট করেছিল, আমি হেল্প করেছিলাম প্রোটেস্টে। তো একটা যে প্রোটেস্ট মূলক যে একটা ভাব আছে না, সেটা তো তাদের কানে গেছে, WBJEBর কানে কি যায়নি? তোমাদেরকে মনে হয় যে তাদের কানে যায়নি? অবশ্যই তারা জানে ব্যাপারটা, তারা সম্পূর্ণ জানে, কিন্তু পলিটিক্সটাই তো খেয়েছে না। এবার হলো ভ্যাকেন্সি, যে অন্যান্য সমস্ত এক্সাম তুমি বাদ দাও, ঠিক আছে, তোমার টিচার বলো, ঠিক আছে, তোমার ব্যাংকার বলো, তোমার অফিসার বলো, কোনো স্টেট অফিসার, সেগুলো বাদ দাও। বাট আমাদের মেডিকেল ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি থাকে, মানে নার্সিংদের জন্য, বা জেনপাসের মধ্যে প্যারামেডিক্যালটাও আছে, ব্যাচেলর অফ যে ডিপার্টমেন্টগুলো আছে, তো সেগুলো না প্রয়োজন। আমাদের শরীরটা, আমাদের বডিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হেলথ ইজ ওয়েলথ। অন্যান্য কি হচ্ছে না হচ্ছে সেগুলো বাদ দাও, বাট হেলথ ইজ ওয়েলথ। আর হেলথকে ভালো রাখার জন্য আমাদের কিন্তু তোমার নার্স প্রয়োজন, তারপর টেকনোলজিস্ট প্রয়োজন। এটা তারা কোনোদিন বাদ দিতে পারবে না, ঠিক আছে? এটা নতুন সেশন শুরু করতেই হবে তাদেরকে। তারপর একটা নিউ প্রপোজাল তোমরা হয়তো দেখেছো বা পড়েছো। নিউ প্রপোজালটা হলো যে 2021 বা 22 সাল থেকে, এক্সাক্ট কোন সাল থেকে হবে সেটা বলিনি, 2021 কি 22 সাল থেকে একটা এক্সাম হবে ন্যাশনাল, যেমন নিট করে দিয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম, ঠিক সেরকম একটা নার্সিংদের ন্যাশনাল এক্সাম হবে। এই যেমন GNM HS এর মেরিট লিস্ট দেখে হয়ে যাচ্ছে। তারপর অন্যান্য যে আরো স্টেট আছে ইন্ডিয়ার, সমস্ত স্টেটে হয়তো কোনো না কোনো মেথড আছে। তো সবগুলো মেথডকে বা প্রসেসকে একটা জায়গায় নিয়ে আসার জন্য শুরু হচ্ছে ন্যাশনাল একটা এক্সাম নার্সিংদের জন্য। তো সেই এক্সামটাকে একটা এন্ট্রান্স এক্সাম, মানে প্রবেশ করা, আর একটা হলো এক্সিস্টেন্স। তো তোমার হলো, তুমি যখন অ্যাডমিশন নেবে তার আগে তোমাকে এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করে অ্যাডমিশন নিতে হবে। আর তুমি যখন বেরোবে, ফোর্থ ইয়ার কমপ্লিট করে, যদি BSc নার্সিং হয় তো 4th ইয়ার, যদি GNM হয় তাহলে হলো 3 বছর বলছি 3 ইয়ার্স, তো এরকম আর কি। তখন একটা এক্সাম দিতে হবে। এবার সেটা জাস্ট একটা প্রপোজ, মানে ওই প্রপোজ এটা এখন জাস্ট একটা প্রস্তাব দিয়েছে। তো সেই প্রস্তাবটা কিন্তু এখনো তোমার কি বলে, বিলটা এখনো পাস হয়নি, পাস হবে, তারপর ওসব কিছু হবে। তো সময় আছে, ওটা 22 সাল, তোমাদের সামনে 1 বছর। তো জেনপাস না হওয়ার কোনো তো কারণ দেখছি না আমি। ওকে, ওভারঅল তোমাকে PCB পড়তেই হবে, তুমি যেখানেই যাও না ভাই। তুমি নিটে যাও, তুমি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি যাও, তুমি জেনপাসে দাও, তুমি মিলিটারি BSc নার্সিং এ যাও, তো তুমি যেখানেই যাও না কেন, তোমার PCB পড়তে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মাস্ট। তো তোমার পড়তে কি অসুবিধা? তোমার যদি এই লাইনে আসতেই হয় তোমাকে পড়তেই হবে। আমি হয়তো টাইটেলটা লিখেছি যে হ্যাঁ, হাউ টু স্টার্ট প্রিপারেশন ফর জেনপাস ইউজি, বাট ইউ ক্যান ক্র্যাক নিট অলসো, ঠিক আছে? ওর ক্র্যাক বললে ঠিক হয় না, অ্যাটেন্ড বলা যায়। তুমি অ্যাটেন্ড করতে পারো নিটেও। যাই হোক, এখন বুঝতে হবে সিলেবাসটা কি। যারা ড্রপার তারা তো সিলেবাস জানে, আর যারা নিউ তারা হয়তো সিলেবাস জানে না। তো সিলেবাস কি, ক্লাস 11 আর 12-এর যে সিলেবাসটা সেটাই। এবার আমি কালকে একটা নিউজ দেখলাম যে রমেশ পোখরিয়াল সে আবার বলেছে নাকি হালকা মতো চেঞ্জ আসে। তো হোয়াট এভার, যেই চেঞ্জ আসুক না কেন, তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়তে হবে। মেইন বিষয়গুলো বাদ তো যাবেই না। 11 আর 12-এর পুরো বই, কোনো চ্যাপ্টার বাদ নেই আপাতত, যা খবর। আর কোশ্চেন প্যাটার্ন তো হলে তোমাদের 100টা প্রশ্ন থাকবে, বায়োলজি 50টা, ফিজিক্স 25টা, কেমিস্ট্রি 25টা, মোট 100টা প্রশ্ন, 2 মার্ক করে থাকবে প্রত্যেকটা প্রশ্নতে, মোট 200 মার্কসের পরীক্ষা। ব্যাস। এবার হলো যে
কিভাবে স্টার্ট করব, টাইম টেবিল তৈরি করে একটা, বা টু ডু লিস্ট বানাতে পারো যে কালকে আমি কি করব, ঠিক আছে, একটা টাইম টেবিল তৈরি করো। এবার টাইম টেবিল তৈরি করতে অনেকে ফেটে যায়, কারণ টাইম টেবিলটা না নিজের অকাতের মধ্যে তৈরি করো, একটা অকাত থাকে। অনেকে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, হবে না, অল্প করে হবে না। নিজের একটা অকাতের মধ্যে টাইম টেবিলটা তৈরি করো, যে আমি সকালবেলা ফিজিক্স পড়বো, ঠিক আছে, কথার মানে বলছি, আমি রাতের বেলা এই সাবজেক্ট পড়বো, কেমিস্ট্রি পড়বো, আমি বিকেলে বায়োলজি পড়বো, এরকম একটা টাইম টেবিল তৈরি করো, যে কোন সময়। প্রত্যেকের ব্যক্তিগত জীবন আলাদা, কেউ সকালে ঘুম থেকে দেরি করে ওঠে, কেউ তাড়াতাড়ি ওঠে, চেষ্টা করবো তাড়াতাড়ি ওঠার। তারপর নিজের মতো একটা টাইম টেবিল তৈরি করে ফেলো, ঠিক আছে। এবার আসছে যে ডিউরেশন, তোমার হাতে সময় কতটা আছে। আমরা এই নভেম্বর মাসটা আমি বাদ দিচ্ছি, ডিসেম্বর ধরি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত ধরলাম, 6 মাস তোমার কাছে সময় আছে। 6 মাসের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পুরো চুষে খাও, পুরো কামড়ে খাও, মানে পড়ে 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 পুরো ধুয়ে দাও ফিজিক্স আর কেমিস্ট্রি, ঠিক আছে। মোবাইলটাকে যেমন সঙ্গী করেছো তোমার দিন রাতে, ঠিক সেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিকে সঙ্গী করো। এবার আসি যে পড়াশোনার ক্ষেত্রে সব থেকে বেশি যেটা ম্যাটার করে কনসিস্টেন্সি না সব থেকে ম্যাটার করে। আমি এটা এই বড় বড় কথা বলছি না, আমি নিজের লাইফেও সেগুলো অ্যাপ্লাই করি। যে কনসিস্টেন্সি বলতে বোঝায় যে তুমি আজকে 2টো চ্যাপ্টার একসঙ্গে পড়লে বায়োলজির, কালকে তুমি কিছুই পড়লে না, পরশুদিন তুমি কিছু পড়লে না, আবার 1 সপ্তাহ পর পড়লে, এরকম করলে হবে না। ধারাবাহিকতা তোমাকে রাখতে হবে, কনসিস্টেন্সি এটাই ম্যাটার করে। ট্যালেন্ট বলে কিছু হয় না, ঠিক আছে, ট্যালেন্ট বলে কিছু হয় না, যা হয় সেটা হলো হার্ডওয়ার্কটাই তোমার না, হার্ডওয়ার্ক, কনসিস্টেন্সি, প্র্যাকটিস, মাইন্ডসেট আর প্রোডাক্টিভিটি, এই সমস্ত কিছুই হলো ট্যালেন্ট, তাছাড়া আর কিছুই না। একজন এভারেজ স্টুডেন্টও পারে ক্র্যাক করতে নিটের জন্য বা এই জেন পাসের জন্য তোমার এইচএস এর মার্কস ভেরি করে না, সেটা যাই আসে না। এইচএস এর 50% পাওয়া স্টুডেন্ট নিট ক্র্যাক করতে পারে, জেন পাস ক্র্যাক করতে পারে। তার চাবিটা হলো, হ্যাঁ, সাকসেসের চাবিটা হলো কনসিস্টেন্সি, ধারাবাহিকতা আর প্র্যাকটিস 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 প্র্যাকটিস। তুমি না যত প্র্যাকটিস করবে তোমার তত বেশি একটা এডিকশন বাড়বে সেই পড়াটার প্রতি, তুমি তত বেশি জিনিসটাকে বুঝবে, জানবে, আয়ত্ত করতে পারবে, এগুলোই ম্যাটার করে। তো কনসিস্টেন্সি যেটা বললাম সব থেকে বেশি ম্যাটার করে। আর একটা ব্যাপার হলো যে আমরা অনেক সময় না ডিস্ট্রাক্ট হই, ডিস্ট্রাকশন, যে পড়তে বসে যদি পড়তে ভালো লাগে না। আগের বার যখন করাচ্ছিলাম স্টার মেডিকেল ফ্যাকাল্টির প্রিপারেশন, তখন অনেকে বলছিল যে পড়তে বসে যদি পড়তে ভালো লাগে না। আর হ্যাঁ, এটা আবার ঠিক কথা একটা, যে তোমাদের গোলটাই তো ফিক্স নেই যে আদৌ পরীক্ষা হবে কি হবে না, কিন্তু তুমি সেটা বাদই দাও, তুমি ধরে নাও যে পরীক্ষা হবে, তুমি মনের মধ্যে দোটানায় থেকো না যে পরীক্ষা হবে কি হবে না, তুমি ভেবে নাও যে পরীক্ষাটা হবে। এটলিস্ট তুমি সেটা যদি নাও হয়, আমি বললাম সেটা নাও হয়, তুমি অন্যান্য এক্সামগুলো যেন ক্র্যাক করতে পারো, এরকম একটা ফোকাস নিয়ে পড়াশোনা করো। পড়াশোনা তুমি তখনই করতে পারবে, বা একটা সাবজেক্টকে তুমি তখনই বুঝতে পারবে যখন জিনিসটাকে না তুমি ভালোবাসবে। সরি, উল্টো বললাম, আমরা কোন জিনিসগুলোকে বেশি ভালোবাসি, যেগুলো আমরা বুঝতে পারি। তো তুমি আগে বোঝো, জিনিসগুলোকে বোঝো। ফিজিক্স, কেমিস্ট্রি যে চ্যাপ্টারগুলো তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, তুমি ইউটিউবে দেখো, ইউটিউবে অনেক কন্টেন্ট পুরো ঢেলে দিয়েছে লোকজন, হিন্দিতে বেশি আছে, দেখো সমস্ত চ্যাপ্টার তুমি ভালো করে আছে। ফিজিক্সের জন্য তুমি ফিজিক্সওয়ালাকে ফলো করতে পারো, ফিজিক্সওয়ালা বলে একটা স্যার আছে, উনি সমস্ত চ্যাপ্টার তুমি ঢেলে দিয়েছে, তাকে ফলো করো। কেমিস্ট্রির একটা টিচার আছে, কি যেন নামটা বলে গেছি, বিওয়াইস না কি যেন, তো সেগুলোকে ফলো করতে পারো। তোমার কি বলে যেন কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হবে। আর কোন বই পড়বে না পড়বে সমস্ত কিছু আমি বলে দেবো, যে এই বইগুলো ফলো করো। বাট এখন তোমাদের কাজ হলো 11 আর 12 বইটা ভালো করে পড়া। মার্কেট থেকে আর অন্যান্য বই না পড়লেও চলবে, আগে তুমি নিজের থিওরিগুলো ক্লিয়ার করো, তারপর মার্কেটের অন্যান্য বইগুলোকে জাস্ট প্র্যাকটিস হিসেবে নেবে এমসিকিউ গুলো ক্লিয়ার করার জন্য। সেগুলো বই থেকে তুমি থিওরি ক্লিয়ার করতে পারবে না। এখন তোমার কাছে 6 মাস সময় আছে, 3 মাস অন্তত তুমি থিওরিতে দাও, 3 মাস তুমি থিওরিটা ভালো করে করো, তারপর প্র্যাকটিস তো করবে, 3 মাসের মধ্যে প্র্যাকটিস করবে, বাট থিওরিতে একটু না কনসেপ্টুয়াল ব্যাপারগুলোকে ভালো করে ক্লিয়ার করে নাও, তারপর অন্যান্য কিছু হবে, ঠিক আছে। তো আমি যেগুলো বললাম, সিলেবাস, তারপর হলো কোশ্চেন প্যাটার্ন,
টাইম টেবিল, তোমাদের ডিউরেশন, কনসিস্টেন্সি, আর হলো যে ব্লেম গেম খেলো না যে আজকে পড়তে পারলাম না, এটা হয়েছিল ওটা হয়েছিল। মানুষের মুখের উপর নো বলতে শেখো। বন্ধু বলছে চল ভাই আজকে এখানে ঘুরতে যাবো, চলে গেলাম, এরকম করলে হবে না। যখন তুমি তোমার বন্ধুকে ইয়েস বলছো, তার পাশাপাশি তুমি তোমার গোলকে নো বলছো। তোমার যেটা গোল আছে যে না আমি এটা করবো লাইফে, সেটাকে তুমি নো বলছো, সেটাকে নো বললে হবে না। অন্তত তোমার নিজের গোল, তোমার নিজের সেলফ, তার সঙ্গে লয়াল থাকো। লয়ালিটি বলে না, শুধু লয়ালিটি বলতে শুধু রিলেশনশিপে বোঝায় না, নিজের সঙ্গে লয়াল থাকো যে আমি এটা করবো মানে আমি এটা করবোই। মাইন্ডসেট ঠিক সেভাবেই করো। আই হোপ তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো। ওকে, ডিস্ট্রাকশন নিয়ে আর কি বলবো, যে যখন আমরা মুভি দেখতে বসি, যখন কোনো গান দেখতে বসি, ঠিক আছে, যখন অন্যান্য ভিডিও দেখতে বসি ইউটিউবে, তখন বোরিং লাগে না বা ডিস্ট্রাক্ট ফিল হয় না। বাট যখন পড়তে বসি তখন ডিস্ট্রাকশন আসে। কারণ যখন পড়তে বসি না, তখন একটা তোমার পুরো মাইন্ডসেট একটা জায়গায় হয়, শুধুমাত্র পড়াতে, সমস্ত কিছু ভুলে গিয়ে। তো এটা হতে সময় লাগবে, এটা সময় লাগবে। একটা গেম খেলতে তোমার একটা এডিকশন আসে, পড়াশোনার প্রতি একটা এডিকশন আসবে, রোজ পড়তে ইচ্ছা করবে। কনসিস্টেন্সি, তুমি দেখবে তুমি যে কোনো কিছু কাজ তুমি টানা 1 সপ্তাহ করো, সেটার প্রতি তোমার একটা ইয়ে চলে আসবে, কি বলে যেন, একটা নেশা চলে আসবে, এডিকশন। সো পড়াশোনার প্রতি যতক্ষণ না পর্যন্ত তোমার সেই এডিকশনটা আসে না, ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। পড়তে পড়তে তুমি না পড়াটাকে ভালোবেসে ফেলবে। যখন তুমি ভালোবেসে ফেলবে, তোমাকে আর কেউ আটকাতে পারবে না, কেউ না। ঠিক আছে, তো আপাতত তোমরা এভাবে যে কথাগুলো বললাম, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এভাবে শুরু করো, দিনে অ্যাটলিস্ট 5 ঘন্টা পড়ো, 5 ঘন্টা পড়ো। তুমি ফিজিক্স 1.5 ঘন্টা পড়তে পারো, কেমিস্ট্রি 1.5 ঘন্টা পড়তে পারো, বায়োলজি 2 ঘন্টা পড়ো। বায়োলজি মেইন, যেহেতু বায়োলজি থেকে 50টা প্রশ্ন, বায়োলজিটা মেইন, তাই এটাকে সব থেকে বেশি করে পড়ো, এটাকে বেশি আওতায় নিয়ে আসো। 50টা প্রশ্ন এখানে যেন 50টার মধ্যে 50টাই অ্যাটেন্ড করতে পারো। আর ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোর মধ্যে ছেলেমেয়েদের অনেকটা একটা ভয় থাকে, কেউ ফিজিক্সে ভালো, কেউ কেমিস্ট্রিতে ভালো না, কেউ কেমিস্ট্রিতে ভালো, ফিজিক্সে ভালো না। সো তুমি যে কোনো একটাকে স্ট্রং পয়েন্ট হিসেবে বেছে নাও। একটা সাবজেক্টে স্ট্রং সাবজেক্ট ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে একটা স্ট্রং করতে হবে, বাকি তুমি একটা ব্যাকআপ হিসেবে রেখে দিও, ঠিক আছে। বাট ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে একটা নাও, ধরে নাও। তুমি দিনে 5 থেকে 6 ঘন্টা পড়ো, ফিজিক্স 2 ঘন্টা পড়তে পারো। তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি আর ফিজিক্সের মধ্যে ফিজিক্সটাকে বাছাই করতে ইচ্ছে হয়, ফিজিক্স 2 ঘন্টা পড়ো, বায়োলজি 2 ঘন্টা পড়তেই হবে, মাস্ট। আর তুমি যদি নিটের জন্য মনে মনে ভেবে রাখো, তো নিটের টাইম টেবিল আরও অনেকটাই বড়ো। নিটের জন্য বায়োলজি মাস্ট এনসিআরটি ফলো করতে হবে, এনসিআরটি ফলো করতেই হবে। এনসিআরটি খুঁটে 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 পড়তে হবে। আমি আবারও বলছি, যদি কেউ ভাবে যে আমি নিট দেবো, তাহলে এনসিআরটি ফলো করো। আর জেন পাসের জন্য নিট এনসিআরটি ফলো না করলেও চলবে। জেন পাসের কোশ্চেন্স অতটাও হার্ড হয় না, বাট এবছর যেহেতু ড্রপাররা আছে, তারা অনেক স্ট্রং প্রিপারেশন নিয়ে আছে, ফলে কম্পিটিশন অনেকটা টাফ হবে। ফলে অনেক অনেক ভালো করে প্রিপারেশন নাও, নিজের এনার্জি বুস্ট করো, নিজের প্রোডাক্টিভিটিটা বুস্ট করো, দেখবে তোমাকে কেউ আটকাতে পারবে না, তোমাকে কেউই আটকাতে পারবে না। ওকে, তো এই ছিল আমার কিছু কথা। আই হোপ তোমরা বুঝতে পেরেছো আর তোমাদের অনেকটা কাজে লাগবে। যদি কারো কোনো রকম প্রবলেম থাকে, আমাকে ইনস্টাতে ডিএম করতে পারো। আর আমি তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, অন্যান্য সাবজেক্ট কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কীভাবে প্রিপারেশন নেবে, কোন সাবজেক্টে কী পড়বে, কোন চ্যাপ্টারটা বেশি করে পড়বে, আমি আলাদা করে ভিডিও আপলোড করে দেবো। সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ইনস্টাতে পারলে ডিএম করো যদি কারো কোনো প্রবলেম হয়। তো আমি আসলাম, টাটা।